নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। আগামী মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখতে চলেছেন এক ভারতীয়। এক্সিম স্পেস নামের এক বেসরকারি বাণিজ্যিক সংস্থার রকেটে মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় বিমান বাহিনীর পাইলট শুভাংশু শুক্লা। 2026-এ ইসরো চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সেই অভিযানেও অংশ নেবার কথা রয়েছে শুভাংশুর। তার আগে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন শুভাংশু। ভারতের মহাকাশ যাত্রায় আরেকটি গৌরব উজ্জ্বল অধ্যায় সংযোজিত হতে চলেছে। আগামী মাসে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা রওনা হচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এটি হবে ভারতের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক মহাকাশ যাত্রা। ভারতের মহাকাশ স্বপ্ন এক নতুন উচ্চতায়। একদিকে যেমন গগনযান মিশন প্রস্তুতি চলছে, তেমনি এই AX4 অভিযানে অংশগ্রহণ ভারতের বৈশ্বিক উপস্থিতিকে আরও জোরদার করে তুলছে। এটি শুধু প্রযুক্তিগত নয়, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবেও ভারতের জন্য একটি বিরাট সাফল্য। 1985 সালের 10ই অক্টোবর উত্তরপ্রদেশের লখনৌতে জন্ম শুভাংশুর। পড়াশোনা করেছেন জাতীয় প্রতিরক্ষা একাডেমি পুনেতে। 2006 সালে যোগ দেন ভারতীয় বায়ুসেনায় এবং 2024 সালের মার্চ মাসে প্রমোশন পান গ্রুপ ক্যাপ্টেন পদে। প্রায় 2000 ঘন্টারও বেশি ফ্লাইট অভিজ্ঞতা রয়েছে তাঁর। উড়িয়েছেন সুখি MKI, MiG-21, MiG-29, জাগুয়ার, হক, ডর্নিয়ার ও AN-32 এর মতো একাধিক যুদ্ধ পরিবহন বিমান। 2019 সালে ইসরো তাকে নির্বাচিত করে নভচারী প্রশিক্ষণের জন্য। এরপর তিনি প্রশিক্ষণ নিতে যান রাশিয়া স্টার সিটিতে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে। 2024 সালের ফেব্রুয়ারিতে তাকেই মনোনীত করা হয় ভারতের গগনযান অভিযানের জন্য মুখ্য নভচারী হিসেবে। AX4 মিশন শুধু ভারতের জন্যই নয়, বৈশ্বিক মহাকাশ ইতিহাসের জন্য এক অনন্য মাইলফলক। যখন ভারত গগনযান ও অন্যান্য অভিযানে নিজের পা শক্ত করেছে, তখনই এই আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ ভারতের মহাকাশ অভিযানে নতুন দিগন্তের দ্বার খুলে দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক ভ্রমণে পাসপোর্টের গুরুত্ব কতটা তা নতুন করে বলার নয়। আর সেই পাসপোর্টের শক্তির বিচারে ভারতের জন্য এবার বড় ধাক্কা। নোম্যাড ক্যাপিটালিস্ট পাসপোর্ট ইন্ডেক্স 2025 এর তালিকায় 199টি দেশের মধ্যে 148তম জায়গা পেল ভারত। আন্তর্জাতিক ভ্রমণে পাসপোর্টের গুরুত্ব কতটা তা নতুন করে বলার নয়। আর সেই পাসপোর্টের শক্তির বিচারে ভারতের জন্য এবার বড় ধাক্কা। নোম্যাড ক্যাপিটালিস্ট পাসপোর্ট ইন্ডেক্স 2025 এর তালিকায় 199টি দেশের মধ্যে 148তম জায়গা পেল ভারত। এই সূচকটি তৈরি করেছে আন্তর্জাতিক ট্যাক্স কনসালটেন্সি সংস্থা নোম্যাড ক্যাপিটালিস্ট। পাসপোর্টের মূল্যায়ন করা হয়েছে ভিসা ফ্রি এন্ট্রি, কর নীতি, ব্যক্তিগত স্বাধীনতা, দ্বৈত নাগরিকত্ব এবং বৈদেশিক গ্রহণযোগ্যতার মতন একাধিক মানদণ্ডে। দক্ষিণ এশিয়ার দেশগুলির তুলনাতেও পিছিয়ে ভারত। ভুটান আছে 140তম স্থানে, শ্রীলঙ্কার স্থান 168, নেপাল ও বাংলাদেশ যথাক্রমে 180 ও 181তম স্থানে। আর তালিকার প্রায় তলানিতে পাকিস্তান 195 নম্বরে। এমনকি ভারত এখন একই সারিতে রয়েছে পূর্ব আফ্রিকার ছোট দেশ কোমোরেসের সঙ্গে, যার জনসংখ্যা মাত্র 8.5 লাখ। 2025 সালের এই সূচক শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। সুইজারল্যান্ডকে সামান্য ব্যবধানে পিছনে ফেলেছে তারা। আর এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে তারা। ভিসা ছাড়পত্র, ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব এবং ব্যক্তিগত স্বাধীনতার দিক থেকে এগিয়েই এই পাসপোর্টগুলির অবস্থান এতটা শক্তিশালী। তবে বিষয় এখানেই, 2024 সালের হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান ছিল 82তম। সেখানে নোম্যাড ক্যাপিটালিস্ট সূচকে 1 লাফে এতটা পতন, যা দেখাচ্ছে দুই সূচকের মধ্যে পদ্ধতিগত তফাৎ। নতুন এই সূচক অনেকটাই অর্থনৈতিক স্বাধীনতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিরিখে তৈরি। তাই পাসপোর্ট শুধু ভ্রমণ নয়, বিশ্বমঞ্চে দেশের মর্যাদার প্রতিচ্ছবিও। আর সেখানেই কিছুটা পিছিয়ে রয়েছে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে মে মাসে এসে পৌঁছবে আরও 4 নতুন অতিথি। আফ্রিকা থেকে আসছে 4 চিতা শাবক। এখানেই শেষ নয়, জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে দ্বিতীয় দফায় আরও 4 চিতা আনা হবে ভারতে। কুনো ন্যাশনাল পার্কের পাশাপাশি গান্ধী সাগর স্যাংচুয়ারিতেও চিতা পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ভারতে চিতা পুনর্বাসন প্রকল্পে যোগ হচ্ছে নতুন মাত্রা। সরকারি সূত্রে জানা গিয়েছে, বাতসোয়ানা থেকে 8টি চিতা ভারতে আনা হবে 2 দফায়। আগামী মে মাসের মধ্যেই 4টি চিতা এসে পৌঁছবে। গত শুক্রবার জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ বা NTC এর এক পর্যালোচনা বৈঠকে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া থেকেও চিতা আনার প্রস্তুতি চলছে। বর্তমানে ভারতের সঙ্গে কেনিয়ার একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। মধ্যপ্রদেশের গান্ধী সাগর স্যাংচুয়ারিতে নতুন করে চিতা স্থানান্তর শুরু হবে। এটি রাজস্থানে সীমান্ত ঘেঁষা, ফলে মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্যেই একটি আন্তঃরাজ্য চিতা সংরক্ষণ অঞ্চল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চিতা মিত্র বা গ্রাম ভিত্তিক স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা সংরক্ষণে আরও দক্ষভাবে অংশ নিতে পারেন। চিতা প্রকল্পে এখনো পর্যন্ত 112 কোটি টাকারও বেশি খরচ হয়েছে, যার মধ্যে 67% গিয়েছে মধ্যপ্রদেশে চিতা পুনর্বাসনের কাজে। কুনু ন্যাশনাল পার্ক থেকে এসেছে খুশির খবর। জালা, আশা, গামিনী ও বীরা নামের 4টি মা চিতা ছানার জন্ম দিয়েছে। গত 2 বছরে এখানে পর্যটকের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে 8টি চিতা এবং 2023 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে 12টি চিতা কুনুতে আনা হয়, যা বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় চিতা স্থানান্তর প্রকল্প। এদিকে মধ্যপ্রদেশ সরকার চিতা সাফারি চালুর অনুমতির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে। বনি কিংবা সংবেদনশীল এলাকায় সাফারি চালু করতে আদালতের অনুমতি বাধ্যতামূলক। হাই নিউজ নেটওয়ার্ক। 4 মাস আগেই রাশিয়ার পার্লামেন্টে পাশ হয়েছিল এক গুরুত্বপূর্ণ আইন। সেই আইন অনুযায়ী সন্ত্রাসবাদী তকমা দেওয়া কিংবা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত এখন থেকে দেশটির সুপ্রিম কোর্টের হাতে। আর এবার সেই নতুন আইনের বলেই তালিবানকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকা থেকে সরিয়ে দিল রাশিয়া। 2003 সালে তালিবানকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছিল মস্কো। এতদিন রাশিয়ার মাটিতে তালিবান সদস্যদের সঙ্গে যোগ রাখা ছিল আইনত দণ্ডনীয় অপরাধ। তবে সেই বাধা এবার সরল। ফলে কাবুলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের রাস্তা খুলে গেল মস্কোর সামনে। 80-র দশকে আফগানিস্তানের ক্ষমতা দখল ঘিরে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল সোভিয়েত রাশিয়া। 1989-এ সেনা প্রত্যাহারের পর থেকেই দূরত্ব বজায় রেখেছে মস্কো। কিন্তু নতুন যুগে কূটনৈতিক সমীকরণ বদলাতে চলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। 2024-এর মে মাসে তালিবানের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার প্রস্তাব আনেন রাশিয়ার বিদেশ ও বিচার মন্ত্রক। চলতি এপ্রিলের গোড়ায় সেই প্রস্তাব জমা পড়ে সুপ্রিম কোর্টে এবং এই মাসেই আদালত জানিয়ে দেয় তালিবান আর সন্ত্রাসবাদী নয়। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে সিরিয়ার হায়াত তাহবির আল শামের ক্ষেত্রেও। ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2021 সালে আফগানিস্তানে তালিবান গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করে। এখনো পর্যন্ত রাষ্ট্রপুঞ্জ সহ অধিকাংশ দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। এর মধ্যেই রাশিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতির পালাবদলে বড় ভূমিকা নিতে পারে বলে মত কূটনৈতিক মহলের একাংশের। এই প্রশ্নটাই এখন উঠছে, তালিবানকে সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দেওয়া কি কেবল কূটনৈতিক কৌশল, নাকি রাশিয়া এবার এক নতুন ভূ রাজনৈতিক খেলায় নামছে? উত্তর সময় দেবে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকা ও চীনের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধ বিশ্ববাজারে নতুন করে ভারসাম্য তৈরি করছে। এরই মাঝে ভারতের অর্থনীতির ক্ষেত্রে এক বড় ভূমিকা পালন করেছে আইফোন উৎপাদন। এক রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী বিক্রি হওয়া প্রতি 5 আইফোনের মধ্যে একটি তৈরি হচ্ছে ভারতে, যা গত কয়েক বছরের তুলনায় এক নজিরবিহীন পরিবর্তন। চীন থেকে ধীরে ধীরে উৎপাদন কেন্দ্র সরিয়ে এনে অ্যাপল এখন ভারতকেই তাদের প্রধান ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলছে। শুধু সাধারণ মডেল নয়, ভারতে তৈরি হচ্ছে টাইটানিয়াম প্রোর মতো অভিনব মডেলগুলিও। সরকারের তরফে প্রযুক্তি কোম্পানিগুলিকে অর্থনৈতিক সহায়তা এবং পরিকাঠামোগত সুবিধা দেওয়ার ফলেই এই রূপান্তর সম্ভব হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেড ইন ইন্ডিয়া অভিযানের অঙ্গ হিসেবে ইলেকট্রনিক্স শিল্পে বিদেশি লগ্নি টানতে কেন্দ্র ইতিমধ্যেই $2.7 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2024 সালে ভারতে অ্যাপেলের বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে $8 বিলিয়ন। যদিও বাজারে তাদের অংশীদারিত্ব মাত্র 8%। তবু চাহিদার নিরিখে দেশের ভিতরে আইফোনের বাজারে এক অনবদ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। 2024 সালের মার্চ থেকে 2025 সালের মার্চ পর্যন্ত সময়ে অ্যাপেল ভারতের রেকর্ড $22 বিলিয়ন মূল্যের আইফোন উৎপাদন করেছে ভারতীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 1.83 লক্ষ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 60% বেশি। চীনের উপর নির্ভরতা কমাতেই ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল।
বিশ্লেষকদের মতে কোভিড পরবর্তী পরিস্থিতি, শুল্ক নীতি ঘিরে দ্বন্দ্ব এবং আমেরিকা চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা অ্যাপেলকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিশেষ করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক নীতির পর থেকেই অ্যাপেল ধীরে ধীরে ভারতে উৎপাদন বাড়াতে শুরু করে। বর্তমানে মার্কিন সরকার ইলেকট্রনিক পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করছে না। এটি অ্যাপেলের জন্য স্বস্তির খবর হলেও এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর এখন 20% কর রয়েছে। ফলে অ্যাপেলের চীন নির্ভরতা কমানো ছাড়া উপায় নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানত তামিলনাড়ু এবং কর্ণাটকে অ্যাপেলের উৎপাদন ইউনিটগুলি অবস্থিত। এই কারখানাগুলি পরিচালনা করছে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স এবং পেগাট্রনের মতো কোম্পানিগুলি। পাশাপাশি এই উৎপাদনের ফলে ভারতের আইফোন রফতানিও ব্যাপক হারে বেড়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত অর্থবর্ষে ভারত $17.4 বিলিয়ন মূল্যের আইফোন রফতানি করেছে। রিপোর্ট অনুযায়ী ফক্সকন এবার উত্তরপ্রদেশের নয়ডার কাছে 300 একর জমিতে আরও একটি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। জেওয়ার বিমানবন্দরের কাছে স্থাপিত হতে চলা এই ইউনিটটি হবে সেমিকন্ডাক্টর প্রযুক্তি ভিত্তিক। বেঙ্গালুরুর পর এটি হবে ফক্সকনের দ্বিতীয় বৃহত্তম কারখানা। শুধু আইফোন নয়, এই প্ল্যান থেকে ভবিষ্যতে বৈদ্যুতিক যানবাহন, ডিজিটাল স্বাস্থ্য এবং শক্তি প্রযুক্তির মতো ক্ষেত্রেও উৎপাদন করা হবে বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে আগামী 30 এপ্রিল। এবার তৃণমূলের তরফে উদ্বোধনের সময়ও জানানো হয়েছে। আগামী 30 এপ্রিল দুপুর 3টে থেকে 3:10 মধ্যে উদ্বোধন হবে মন্দিরের। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে উদ্বোধন হয়ে যাবে পুরীর আদলে তৈরি দীঘায় জগন্নাথ মন্দিরের। অক্ষয় তৃতীয়ার দিন আগামী 30 এপ্রিল উদ্বোধন হবে দীঘায় তৈরি জগন্নাথ মন্দির। তার আগে সামনে এলো মন্দিরের কিছু ছবি। শুক্রবার এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে কয়েকটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, স্থাপত্যের এক বিস্ময় এই মন্দির। দীঘার জগন্নাথ মন্দির আধ্যাত্মিক এবং পর্যটন কেন্দ্র হিসেবে সারা বিশ্বের দর্শনার্থী এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের কর্মসূচিকে রাজ্য তো বটেই, জাতীয় এমনকি আন্তর্জাতিক স্তরেও মেগা ইভেন্টের রূপ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে নবান্ন সভাঘরে সেই সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে প্রশাসক মমতা সেই সংক্রান্ত বেশ কিছু নির্দেশও দিয়েছেন। আগেই ঠিক ছিল মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান 30 এপ্রিল। 29 তারিখ হবে যজ্ঞের অনুষ্ঠান। এবার তৃণমূলের তরফে উদ্বোধনের সময়ও জানানো হলো। আগামী 30 এপ্রিল দুপুর 3টে থেকে 3:10 মধ্যেই মন্দিরের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি চান না যে উদ্বোধনের দিন খুব বেশি ভিআইপির ভিড় হোক জগন্নাথ মন্দিরে। তার কথায় মন্দির দর্শনে সাধারণ মানুষ যেন বাধা না পান তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে দীঘার এই মন্দির। থাকছে জগন্নাথের মাসির বাড়িও। সমস্ত কিছু যাতে যথাযথ হয় তার জন্য প্রশাসনের পদস্থ আমলাদের সঙ্গে পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতির একাধিকবার বৈঠক হয়েছে। রথের সময় পুরীর মন্দিরের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়। দীঘাতেও তেমনই হবে। সেই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে 5,01,000 টাকা দিচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিয়ে নিয়ে গুঞ্জনের মাঝেই বাগদান সেরে ফেলেন অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী। বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে বাগদানে সেই ছবি ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে। বাগদান সারলেন টলি অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী। বছরখানেক আগে একবার রীতা ভরি চক্রবর্তীর বিয়ের কথা শোনা গিয়েছিল। সেই সময় চিকিৎসক তথাগতর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সেই সম্পর্ক এখন অতীত। তারপর নতুন সম্পর্কে গিয়েছেন। এবার অভিনেত্রী সদ্য বাগদান সারলেন বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন অভিনেত্রী। বলিউডের চিত্রনাট্যকার তথা লেখক সুমিত আরোরার সঙ্গে প্রায় বছর খানেকের প্রেম রীতা ভরির। কখনো সুমিত ভালোবাসার টানে ছুটে আসেন কলকাতা, তো আবার কখনো রীতা ভরি চলে যান মুম্বাই। কিছুদিন আগের অভিনেত্রীর থেকে বিয়ের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। সেই সময় কার্যত হেয়ালি করেই উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত গত বছর তথাগতর সঙ্গে সম্পর্ক ভাঙার পর সুমিতের সঙ্গে সম্পর্কে শিলমোহর দেন অভিনেত্রী। এবার নিজেই বাগদান পর্বের ঘোষণা করলেন। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে সেই খবর জানিয়ে অভিনেত্রী লিখেছেন, আমরা সারা জীবন একে অপরকে বিরক্ত করার
ও ভালোবাসার পরিকল্পনায় রাজি হয়েছি, আমি ও আমার মিস্টার রাইট। কিছুদিন আগে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলিউড চিত্রনাট্যকার সুমিতের সঙ্গে রীতাভরির আলাপ 8 বছর আগে হিন্দি ছবি পরীর সেটে। এমনকি ডাক্তার তথাগতর সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে সুমিতের সঙ্গে প্রেম হয়েছিল নায়িকার, কিন্তু ব্রেকআপ হয়ে যায়। এরপর তথাগতর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সুমিতের সঙ্গেই সেই ভাঙা সম্পর্ক পুনরায় ঠিক হয় অভিনেত্রীর। এবার সেই সম্পর্ককে চিরকালীন করার পথেই এক ধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী। অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়েছেন তার অনুরাগীরা। হাই নিউজ নেটওয়ার্ক। 2007 সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি তারে জমিন পার। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। তখন থেকেই আমিরের প্ল্যান করেছিলেন তারে জমিন পারের ছবি সিকুয়েল তৈরি করবেন। যেমন ভাবনা তেমনি কাজ, অবশেষে মুক্তি পেতে চলেছে তারে জমিন পারের সিকুয়েল সিতারে জমিন পার। আগামী 20 জুন বড় পর্দায় মুক্তি পাবে আমিরের এই নতুন ছবি। কিছুদিন আগে অবশ্য এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছিলেন, ছবির চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল, তবে ছবিতে আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।